সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। একটু বিকল্প ধারার চিন্তাভাবনা নিয়ে এবং রাজনৈতিক নেতাদের কিছু উক্তি দম্ভোক্তি মিলিয়ে আজকের এই কথা বলার প্রয়াস। রাজনৈতিক নেতা বনাম রাজনৈতিক খেলোয়াড়, এই দুটিকে আলাদা করার ছোট্ট একটু চেষ্টা করব। তারপরে উক্তিগুলো নিয়ে আমি একটু কথা বলবো। রাজনৈতিক খেলোয়াড় যারা মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত রুক্ষ কণ্ঠে ভাষণে পটু, শিখিয়ে দেওয়া কথা, আবেগঘন কথা, আবেগময় বক্তৃতা দিতে পটু, অথচ তাদের এই সব উক্তির বিন্দু মাত্র সম্মুখে প্রতিফলিত হওয়া বা করার কোনো ধরনের ইচ্ছা পোষণ করেন না। অথচ বাকপটু, বাকবিতণ্ডায় তারা অত্যন্ত দক্ষ ভাষণ দিয়ে রাজনীতির মাঠকে গরম করে রাখে, কর্মীদের, নেতাদের আকৃষ্ট করে রাখে এবং সাধারণ মানুষকে অত্যন্ত চতুরতার সাথে বিভ্রান্ত করে। এরা হচ্ছে রাজনৈতিক খেলোয়াড়। আর রাজনৈতিক নেতা ধীর স্থির, স্বস্তির স্থবির চিন্তায়, ভাবনা এবং বাস্তবমুখী চিন্তা চেতনা নিয়ে যেটা সম্ভব, যেটা পারবেন সেভাবেই কথা বলেন এবং পরবর্তীতে সেই কথাটি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তাতে রাজনীতিতে হয়তো টিকিয়ে থাকতেও পারেন, নাও পারেন। তবে বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের রাজনৈতিক নেতার বড় অভাব। অর্থাৎ তারা এই মিথ্যা চাটুকারিতায়, তোষামদিতে, ব্যক্তি পূজায়, দলঅন্ধ স্বার্থন্বেষী মহলের বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড থেকে এই সব মানুষগুলো ধীরে ধীরে রাজনীতির প্রেক্ষাপট থেকে অনেকটাই অদৃশ্যমান, পর্দার আড়ালে সরে গেছে। তো এই ছিল খেলোয়াড় আর নেতা। যেমন শামীম ওসমান ছিলেন অত্যন্ত বাগ্মিতায় পটু, ভাষণ দিতেন ঘাট ঝাঁকিয়ে, যেমন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তিনি নেই। এগুলো হচ্ছে নিজেকে বড় ধরনের রাজনৈতিক মাঠের নেতা। এরা ভোটের নেতা নয়, মানুষের নেতা নয়, এরা রাজনৈতিক মাঠের নেতা, কারোর বানানো মঞ্চে ভাষণে পটু। আরও অনেক নেতাই আছে, আমি শামীম ওসমানের কথা বললাম। শেখ হাসিনা তো ছিলই মিথ্যাবাদীর শিরোমণি, স্বৈরার শাসক যাকে বলে, যার অশ্রু, কান্না এবং হাসির ভিতরে কোনোই পার্থক্য ছিল না, শুধুই ছিল নীরব উল্লাস। রক্ত নিয়ে যিনি আলতা পরতে পছন্দ করতেন, মানুষের মাথা মুন্ড নিয়ে যিনি মুক্তার মালা বানিয়ে গলে পরিয়ে ঘুরে বেড়াতেন, এগুলো বাংলাদেশের মানুষের মাথার প্রতীক, তার গলার মুক্তার মালা। যাক, এই দুটো আলোচনার পরে আমি মূল যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই জায়গাটায় আসি। তারেক জিয়া তিনি নিজেকে ভার্চুয়াল ভাষণে যেভাবে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, এটা শুধু নেতাকর্মীদের জন্যই না, সমগ্র বাংলাদেশের মানুষই একজন নেতার দিকে তাকিয়েছিলেন। 5ই আগস্টের পটভূমির মধ্যেও আমাদের মতো সাধারণ মানুষের চিন্তাধারায় ছিলেন তারেক জিয়া আসবেন, আমাদেরকে নেতৃত্ব দেবেন, বাংলাদেশকে তার পিতার মতো একটি পরিশালিত জায়গায় দেশের মান সম্মান, ভাগ্য উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, সামাজিক উন্নয়ন, নিরাপত্তা সমস্ত জায়গাতেই মানুষ একটি স্বস্তির জায়গায় ফিরে আসবেন। তার কথাবার্তার ভিতর দিয়েও কিন্তু অনেকটাই খুঁজে পাওয়া যায় এই সব জায়গার সঠিক স্থানগুলো। কিন্তু তারই
দেওয়া নাকি ম্যাডাম খালেদার দেওয়া আমি জানি না, এই তার দলের শীর্ষস্থানীয় পদ পদবী মানুষগুলা, তাদের যে কথাবার্তা, আচার আচরণ এবং তৃণ পর্যায়েও, একেবারে তৃণ না, মধ্যম সারির নেতাকর্মীদের প্রতিনিয়ত চাঁদাবাজি, দখলদারিত্ব, অস্ত্র প্রদর্শন এবং লোভাতুর, শাসকের ভূমিতে অবতীর্ণ হওয়ার মতো কথাবার্তা। শাসক, এই শাসক কি শাসক না স্বৈরা শাসক, এর ভিতরে অনেক বিস্তর ফারাক আছে, কথাবার্তা আছে, যেটা আমি এর ভিতরে আনবো না, সেটা পরে। কিন্তু শাসক শব্দটি একটি ভীতিকর শব্দ। শাসক যিনি চাবুক মারেন, যিনি লাঠিয়াল, যিনি অস্ত্র ধরেন, সাধারণ মানুষের উপরে তার মনোভাব, তার মনো ইচ্ছা বাসনার যে কায়েমি প্রতিষ্ঠা করতে যে বুটের পাড়া তার জনগণের বুকের উপরে চেপে ধরেন, এই ধরনেরই কিছু মিনিং করে এই শাসকের সাথে। বাংলাদেশের মানুষ মূলত কোনো শাসক চাচ্ছে না, আর বাংলাদেশের মানুষ নেতৃত্ব চাচ্ছে, এবং সেই নেতৃত্ব দানকারী যেন তাদের মধ্যেই, তাদের মনের মতোই, এবং তাদের ব্যথা বেদনার জায়গাগুলো যেন খুঁজে পায়, এই ধরনের নেতৃত্বই চাচ্ছে। কিন্তু ইদানিং বিএনপির যেসব নেতা নেত্রী যে কথাগুলো বলছেন, তার সাথে সম্ভবত তারেক জিয়ার কথাবার্তা, তারেক জিয়ার যে ইচ্ছা পোষণ করছেন দল নিয়ে, দেশকে নিয়ে, সেটার তার সাথে যাচ্ছে না। আমি বিএনপির নেতা নেতৃত্বকেও যেমন উদ্দেশ্য করে বলছি, এবং সরাসরি তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলছি, আপনি কতটুকুন পরিবর্তিত হয়েছেন আপনার বক্তৃতার সাথে, আপনি আশা করি বাংলাদেশের মানুষকে সেটা জানানোর চেষ্টা করবেন। নাম্বার ওয়ান, আপনি বলেছেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখন আপনি স্পষ্ট করে বলুন, তাহলে বাংলাদেশের এর পরে যত ধরনের নির্বাচন হবে, জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, স্থানীয় বলতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যেসব নির্বাচনগুলো হয়, যেসব সাংগঠনিক কাঠামোগুলো, আপনার দলীয় সাংগঠনিক কাঠামোগুলো বলেন, বড় বড় নগর, বাজার, প্রতিষ্ঠান, যেসব কমিটিগুলো নির্বাচিত হয়ে হয়, আপনারা তাহলে কি কেন্দ্রের থেকে আর কোনো নমিনেশন বিক্রি করবেন না? যদি নমিনেশন বিক্রি করেন, তাহলে আপনার এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক। আমি আমার জায়গা থেকে বলছি, আমাদের এখানকার যে নেতারা কেন্দ্রের সাথে সংযোগ রাখছেন এবং হয়তো তারা নমিনেশন পাবেন, তারা কিন্তু কেন্দ্র ভিত্তিক রাজনীতি করছেন, আপনার ভিত্তিক রাজনীতি করছেন। অর্থাৎ তারা সাধারণ মানুষের, কিছু মানুষ তার তো চামচা তোষামতকারী থাকবে, কিন্তু তারাও দুর্বৃত্তের, সামাজিক দুর্বৃত্তায়নের ভিতরকারী মানুষ। তারা কেউ বেবি স্ট্যান্ড দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, মার্কেট দখল করছে, মসজিদ দখল করছে, বালুমহল দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, এবং নীরব চাঁদাবাজি অনবরত তারা ঘটিয়ে যাচ্ছে। কিছু মানুষ তারাই ওই নেতাদের সাথে আছে। অর্থাৎ স্থানীয় নেতারা কিছু মানুষকে নিয়ে তাদের মতো চলছে এবং সরাসরি কেন্দ্রের সাথে রাজনীতিতে জড়িত। এখন নমিনেশন পেলে আপনারা তাদেরকেই নমিনেশন দেবেন, কিন্তু যারা ভোটার, একেবারে তৃণমূলের সাধারণ মানুষ, তারা কিন্তু এই নেতাদের পছন্দ করছে না, এই নেতাদের তারা ভোট দেবে না যদি না দেয়। এবং আপনি যদি তাদেরকে নমিনেশন দিয়ে, দলীয় প্রতীক ধরিয়ে দিয়ে বলেন ইনি আমাদের নমিনেশন প্রাপ্ত দলীয় মনোনীত প্রার্থী, একে ভোট দিতে হবে, তাহলে সাধারণ মানুষের যে মনো ইচ্ছা, মনোবাসনা, ভোট দিবার যে আকাঙ্ক্ষা, যাকে তারা ভোট দিতে চায়, এই জায়গাটা তারা খুঁজে পাবে না। অতএব এখান থেকে আপনার এই কথার সাথে আপনার কাজের অত্যন্ত দূরত্ব, ফারাক, সাংঘর্ষিক। এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে স্থানীয়, আপনার কেন্দ্রের থেকে নমিনেশন দেওয়া বন্ধ করতে হবে। কেন্দ্র থেকে
এমপি নির্বাচনের জন্য জনগণের উপরে বোঝা চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। স্থানীয় জনগণকে, আপনার বিএনপিকে, আপনার সাধারণ ভোটারদেরকে ছেড়ে দিতে হবে আপনাদের নেতৃত্ব যাকে খুশি তাকে দিয়ে আমাদের নেতা নির্বাচন করে আমাদের কেন্দ্রে পাঠান। সেক্ষেত্রে যেটা করার আপনারা সেটা করবেন। নমিনেশন কি কেন্দ্র থেকে আনবেন নাকি স্থানীয় নির্বাচন অফিস থেকে তারা নির্বাচনী যে কার্যক্রম সেইটা পরিচালিত করে তারা নেতা হয়ে জনগণ আপনাদের কাছে পাঠাবে, এই জায়গাগুলো আপনাদের ভেবে দেখার সময়। 2 নম্বর কথা, নজরুল ইসলাম খান 8 সালে বিএনপি ক্ষমতার থেকে সরে যাওয়ার সময় বা নির্বাচনের যে কিছুদিন পরেই সরে যেতে হলো, আওয়ামী লীগকে যে মাঠ ছেড়ে দিল বিএনপি, এই মাঠ ছেড়ে দেওয়ার পিছনে সর্বোচ্চ ক্ষমতাশালী বিএনপির যে কয়েকজন নেতা ছিল তাদের ভিতরে নজরুল ইসলাম খান একজন, যারা দলের পিছনে গিয়ে কলকাঠি নেড়েছিলেন যাতে বিএনপি ক্ষমতায় থাকতে না পারে। এর ভিতরে নজরুল ইসলাম খান একজন, আরও অনেকেই আছে এখনও এবং কেন্দ্রেই আছে। এই নজরুল ইসলাম খান বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার 3-4 মাস পরে হয়তো ম্যাডাম খালেদা জিয়ার সাথে একটি সাক্ষাৎ চেয়েছিলেন। খালেদা জিয়া হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলেন বা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, অথবা দলীয় যে কোনো কাজের জন্যই নজরুল ইসলাম খানকে যখন সময় দিতে পারেননি, নজরুল ইসলাম খান কিন্তু বাইরে এসে মিডিয়ার সামনে অত্যন্ত দাম্ভিকতার সাথে, অত্যন্ত রাগান্বিতভাবেই তিনি বলেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া কি মনে করেন তিনি এখনও ক্ষমতায় আছেন? তার সাথে দেখা করতে গেলে এখনও ভিআইপির স্টাইলে তার সাথে অনুমতি নিয়ে তারপর ঢুকতে হবে। অর্থাৎ এরা ম্যাডাম খালেদা জিয়ার উপরে যে বিশাল ধরনের তিক্ত ছিলেন, অর্থাৎ নিজেদের স্বার্থ অন্বেষণের, স্বার্থ ভাগ্য উন্নয়নের যেসব চেষ্টা অপচেষ্টা করেছিলেন, হয়তো ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া এসব মানুষের নিজস্ব ধন সম্পত্তির আখের গোছানো থেকে হয়তো বিরত রাখার চেষ্টা করতেন বলেই পরবর্তীতে এরা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে অনেকটা সহায়তা করেছিল। সেই নজরুল ইসলাম খান এখন কিন্তু আবার উম্মাদের মতো বিভিন্নভাবে, শুধু নজরুল ইসলাম খানই নয়, আমির হোসেন, খসরু মাহমুদের নামে অনেক কথা বের হয়ে আসছেন এবং আমি আরও অনেক কিছু জানি, ভিতরের কথা অনেক নেতার কথাই আমি জানি। ইদানিং যারা এপিটোপিট যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, মেজর হাফিজকে তারা সাথে রাখছেন না। ওখানে কারা কারা যাচ্ছেন সেটা দেশবাসী দেখছেন। তো এই যে নেতাদের কাছে দিয়ে তারেক জিয়া ভার্চুয়ালি কন্ট্যাক্টে সাধারণ মানুষের সাথে এক ধরনের কথা বলছেন এবং ফখরুল ইসলাম আলমগীর, খসরু, নজরুল ইসলাম খান, ফজা বলেন, হারুন বলেন, এদেরকে দিয়ে অন্যভাবে কথা বলাচ্ছেন। তিনি কি, এখন আমি আমার জায়গায় আসি, তিনি কি আসলে রাজনৈতিক নেতা নাকি রাজনৈতিক খেলোয়াড়? এটা পরিষ্কার করতে হবে। যদি দলীয় শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যগুলো সঠিক হয় তাহলে সেটাও তারেক জিয়াকে বলতে হবে এগুলো আমারই কথা, আর যদি সঠিক না হয় সেখানেও তারেক জিয়াকে বলতে হবে যে আপনারা যারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে নিজেদের কথাগুলো মিডিয়ার সামনে বলছেন এর থেকে বিরত থাকুন এবং তিনি একজন মুখপাত্র নিয়োগ করুন, তিনি কথা বলুন। সবচেয়ে আমার ভালো লেগেছে যাবৎকালের গতকাল এটিএন নিউজে শ্যামা ওয়াজেদ একটি টক শো চলছিল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে, ভোটের কথা এবং বর্তমান সংস্কার নিয়ে তিনি একটি প্রশ্ন করেছিলেন। ওই মডারেটর শ্যামা ওয়াজেদ অত্যন্ত দক্ষতার সাথে উত্তর দিয়েছেন যে এইটা নিয়ে আমি এখন কোনো অভিমত বা কথা বলতে পারছি না, কারণ এটা দলের শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করছেন, কথা বলছেন, নীতি নির্ধারণীরা কথা বলে যেখানে আসবেন, যে সিদ্ধান্ত নেবেন আমাদের জানাবেন, তখন আমি এই কথার উত্তর দিতে পারবো। একমাত্র এই যে দলের শৃঙ্খলার ভিতর থেকে কথা বলেন তারা কিন্তু অনেকটা পিছনে, শ্যামা ওয়াজেদরা অনেকটা পিছনে, কিন্তু যারা নিজেরা নিজেদেরকে বড় নেতা করে
তোলার জন্য মিডিয়ার সামনে এসে বিচ্ছিন্নভাবে কথা বলছেন। দলের ভিতরে নিজেদের মধ্যেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন যারা, তাদেরকে নিয়ে এবং সারা দেশে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ধরে যে ছিনতাই হচ্ছে, এবং এটা সরাসরি প্রত্যেকটা ক্ষেত্রেই বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের ছেলেরা এর সাথে জড়িত, এবং মিডিয়া এটা বড় ধরনের সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এইদেরকে নিয়ে দলীয় কোনো মুখপাত্র কোনো ধরনের কথা বলছেন না। এদেরকে শান্ত করার, নিবৃত্ত করার জন্য সরাসরি তারেক জিয়া থেকে শুরু করে দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা কেউ দলের এই সব বিশৃঙ্খলা থেকে বিরত রাখার জন্য, বিরত থাকার জন্য কেউ কোনো কথা বলছে না, বরঞ্চ দেশের প্রতি হুমকি দিয়ে বলছেন ডিসেম্বরের পরে দেশ আরও খারাপের দিকে যাবে। এতে দলের যতটা ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে কিনা জানি না, দেশ একসময় তার মতো করেই মানুষ গড়ে নেবে, তুলে নেবে, কিন্তু একটা দল, একটি রাজনৈতিক দল, একজন মুক্তিযোদ্ধার হাতে গড়া দল, একজন সাবেক সেনাপ্রধানের হাতে গড়া দল, একজন প্রকৃত দেশপ্রেমিক পুরুষের হাতে গড়া একটি রাজনৈতিক দল আস্তে আস্তে আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে, অস্তাচলে নিপতিত হচ্ছে। সাধারণ মানুষ যারা জিয়ার সাথে, আমাদের মতো মানুষ যারা সরাসরি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতির মাঠে দৌড়ে বেরিয়েছে, কষ্ট ক্লাস করে এই দলকে মাথায় করে কাঁধে বেঁধে উঁচু করে রেখেছিল, আমরা অত্যন্ত মর্মাহত হচ্ছি। আমাদের এই জায়গাগুলো দল বা তারেক জিয়া কতটুকুন পরিষ্কার করে আমাদেরকে বোঝাবেন, সান্ত্বনা দেবেন, এটা আশা করি অচিরেই তার একটি প্রতিফলন দেখতে পাবো বলেই আমি আশা করছি, এবং আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।